অভিজিৎ আর তার ৩ বন্ধু সৌরভ, রিমি আর তনয় কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা ঠিক করল পুরুলিয়ার এক ছোট্ট গ্রামে যাবে, যেখানে নাকি একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। গ্রামের লোকেরা বলে বাড়িটা অভিশপ্ত। রাত নামলেই সেখানে শোনা যায় অশরীরের কান্না আর পায়ের শব্দ। গ্রামে পৌঁছে তারা প্রথমেই স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে দেখা করল। বৃদ্ধের নাম হরিপদ কাকা। তিনি কাঁপা গলায় বললেন, ওই বাড়িতে রাত কাটাতে যেও না বাবা, বহু বছর আগে জমিদারের মেয়ে অদ্ভুতভাবে মারা যায়, তারপর থেকেই ওখানে অশরীরীর বাস। কিন্তু যুবক যুবতীদের মনে কৌতূহল বেশি, ভয় কম। তারা ঠিক করল রাতটা সেখানেই কাটাবে। সন্ধ্যা নামতেই তারা টর্চ, ক্যামেরা আর কিছু শুকনো খাবার নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। বাড়িটার সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত শীতল বাতাস গা ছমঝম করে দিল। চারদিক নিস্তব্ধ, ভাঙা জানালাগুলো যেন অন্ধকারে তাকিয়ে আছে। ভেতরে ঢুকতেই মেঝেতে ধুলো জমে আছে, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম ঝুলছে, কিন্তু ছবিগুলো নেই। হঠাৎ ওপরতলা থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। রিমি ফিসফিস করে বলল, তোমরা শুনলে? তনয় হেসে বলল, ইঁদুর হবে। কিন্তু শব্দটা আবার এলো, এবার যেন কারো ধীরে হাঁটার আওয়াজ। অভিজিৎ সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল, তার পেছনে বাকিরাও। সিঁড়ির ধুলোয় স্পষ্ট পায়ের ছাপ দেখা গেল, কিন্তু সেটা তাদের কারো নয়। ছাপগুলো যেন একেবারে তাজা। ওপরের একটা ঘরের দরজা আধখোলা ছিল। দরজাটা ঠেলে খুলতেই দেখা গেল ঘরের মাঝখানে একটা পুরনো দোলনা। দোলনাটা নিজে নিজেই দুলছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইল। ঘরের কোণে সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব স্পষ্ট হয়ে উঠল। তার মুখ দেখা যাচ্ছে না, চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তুলল। রিমি চিৎকার করে উঠল। মেয়েটির চোখ দুটো একদম ফাঁকা, যেন গভীর শূন্যতা। সে করুণ গলায় বলল, আমায় মুক্তি দাও। সৌরভ কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিভাবে? মেয়েটি জানাল, তাকে তার নিজের বাবাই সন্দেহ করে এই ঘরে বন্দি রেখেছিল। এক ঝড়ের রাতে সে মারা যায়। তার দেহ নাকি এখনও এই বাড়ির পিছনের কুয়োর নিচে লুকোনো। আমার হাড়গুলো খুঁজে বের করে সৎকার করো, সে বলল, তবেই আমি মুক্তি পাব। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। টর্চের আলো নিভে গেল। চারদিকে কেবল তার কান্নার শব্দ। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠতেই দেখা গেল ঘরে কেউ নেই, দোলনাও থেমে গেছে। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। তারা কি সত্যিই ভূত দেখল? সাহস সঞ্চয় করে তারা বাড়ির পেছনে গেল। সেখানে একটা পুরনো শুকিয়ে যাওয়া কুয়ো। কুয়োর ভেতর তাকাতেই তীব্র দুর্গন্ধ নাকে এলো। তনয় বলল, আমরা কি সত্যিই নামব? অভিজিৎ দৃঢ় গলায় বলল, যদি এটা সত্যি হয় তাহলে আমাদের ওকে সাহায্য করতেই হবে। রশি বেঁধে তনয় কুয়োর ভেতর নামল। কিছুক্ষণ পর তার চিৎকার শোনা গেল, এখানে কিছু আছে। ওপরে দাঁড়িয়ে সবাই মিলে তাকে টেনে তুলল। তার হাতে একটা পুরনো কঙ্কাল আর কিছু গয়না। ঠিক তখনই চারদিক থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। জমিদার বাড়ির ভাঙা জানালাগুলো ধপাধপ শব্দ করতে লাগল। আকাশে বজ্রপাত। কুয়োর পাশে হঠাৎ সেই মেয়েটির অবয়ব আবার দেখা দিল। এবার তার মুখে এক অদ্ভুত শান্তি। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল। ঝড় থেমে গেল, চারদিক শান্ত। পরদিন সকালে গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল অভিজিৎ আর তার বন্ধুরা কুয়োর পাশে দাঁড়িয়ে। তারা সব ঘটনা খুলে বলল। গ্রামের পুরোহিত ডেকে এনে যথাযথ সৎকার করা হলো। তারপর থেকে নাকি সেই জমিদার বাড়িতে আর কোনো অশরীরীর শব্দ শোনা যায় না। কিন্তু গল্প এখানে শেষ নয়। কলকাতায় ফিরে আসার কয়েকদিন পর এক রাতে অভিজিৎ স্বপ্ন দেখল সে আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে। মেয়েটি দূর থেকে তাকিয়ে হাসছে। হঠাৎ তার হাসি বদলে গেল, চোখ দুটো আবার শূন্য হয়ে উঠল। আমি এখনো আছি, সে বলল। ঘুম ভেঙে অভিজিৎ দেখল তার ঘরের জানালা খোলা, ঠান্ডা বাতাস ঢুকছে, আর জানালার ধারে মেঝেতে স্পষ্ট কাদা মাখা পায়ের ছাপ। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। পায়ের ছাপগুলো দরজা পর্যন্ত গেছে, তারপর হঠাৎ উধাও। পরদিন সকালে সে বন্ধুদের ফোন করল। আশ্চর্যের বিষয়, সৌরভও একই স্বপ্ন দেখেছে।
রিমির ঘরের জানালায়ও নাকি কাদা লেগেছিল। তারা বুঝতে পারল হয়তো মেয়েটি পুরোপুরি মুক্তি পায়নি, হয়তো আরও কিছু লুকিয়ে আছে সেই বাড়ির অন্ধকারে। 1 সপ্তাহ পর তারা আবার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার যখন তারা সেখানে পৌঁছালো, দেখল জমিদার বাড়ি আর নেই, আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গ্রামের লোকেরা বলল কয়েকদিন আগে হঠাৎ রাতের বেলা বাড়িটায় আগুন লাগে, কেউ কাছে যেতে পারেনি। অভিজিৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ধ্বংসস্তূপের মাঝে সে দেখতে পেল পোড়া মাটির ওপর একজোড়া পায়ের ছাপ, যেন আগুনের মধ্যে দিয়েও কেউ হেঁটে গেছে। হাওয়ায় ভেসে এলো এক মৃদু ফিসফিসানি, আমি এখনো আছি। অভিজিৎ বুঝল কিছু আত্মা কখনো পুরোপুরি মুক্তি পায় না, তারা থেকে যায় স্মৃতি আর অভিশাপ হয়ে। আর সেই দিন থেকে মাঝে মাঝে গভীর রাতে অভিজিতের জানালায় ঠক ঠক শব্দ হয়। সে আর কখনো জানালা খুলে দেখে না।